দর্শকদের ক্রিকেট শো এর ফ্রি হিট সেগমেন্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। যে কমেন্টগুলো আপনারা করেছেন সেগুলো এখন পড়ার সময় এসেছে। প্রথম যে কমেন্টটা করেছে, অ্যাকচুয়ালি দুটো কমেন্ট ব্যাক টু ব্যাক, হায়দার আলী ভুইয়ার ফাহাদের পড়তে যাচ্ছি। আফগান প্লেয়ারদের মাঠের মধ্যে অ্যাক্টিভিটি দেখেই মন ভরে যায়, আর আমাদের টাইগাররা শরীরী ভাষাতেই প্রমাণ করে তাদের অনেক বেশি জেতার ক্ষুধাটা নেই। নিয়ম রক্ষার জন্য খেলে, সম্মানজনক হারের অপেক্ষায় থাকে। পরে যে কমেন্টটা করেছেন সেখানে আফগানিস্তানের কথা তিনি বলছেন, আফগানরা বাংলাদেশ যখন ক্রিকেট শুরু করেছে তখন থেকে ক্রিকেট শুরু করলে এতদিনে কোনো না কোনো ইভেন্টে চ্যাম্পিয়ন থাকতো বলে মনে করি। আপনাদের কি মত? দ্বিমত পোষণ করার সুযোগ নিয়ে আসলে আফগানিস্তান যেভাবে করে ফ্লারিশ নারিশ করছে ইচ অ্যান্ড এভরি ইয়ার, ইভেন্ট বাই ইভেন্ট যদি আমরা দেখি, আফগানিস্তানের ইমপ্রুভমেন্ট আসলেই ভূয়সী প্রশংসার দাবি রাখে। এবং দেখুন, এত কম রিসোর্সেস, এত কম ফ্যাসিলিটিস, আফগানিস্তানে তো আসলে ক্রিকেটিং ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্ল্ড ক্লাসের না। আমাদের ধরুন বিপিএল ডিপিএল হচ্ছে বা এনসিএল হচ্ছে, তাদের কিন্তু সবগুলো টুর্নামেন্ট অ্যারেঞ্জ করাই খুব দুঃসাধ্য কাজ হয়ে যায়। ওরকম এক্সট্রাঅর্ডিনারি স্টেডিয়াম তাদের নেই, তাদের দেশে হোম খেলাই হয় না, হোমে বাইলেটারাল সিরিজ বলুন যাই বলুন না কেন। এরপরেও আফগানিস্তান যেভাবে করে খেলে, এটা আসলে কি বলবো, আউট অফ দ্য ওয়ার্ল্ড ডেফিনেটলি। আফগানিস্তান কিন্তু এবার আসলে বলেছে, মানে প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন হাশমুতুল্লাহ শহীদকে জিজ্ঞেস করা হয়েছিল এবং তিনি বলেছেন যে আসলে কাইন্ড অফ এগুলো একটু মিথের মতো, যে যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেখানে আসলে খেলা হয় না, বেশি বলা হয়ে গেছে, বাইলেটারাল সিরিজ হয় না। বাট আফগানিস্তানে যেটা তারা আসলে বলেছে যে ঘরোয়া টুর্নামেন্টগুলো অনেক বেশি লাইভলি হয়, যেখানে বলেছে 50,000-এর মতো দর্শক থাকে সেখানে, এবং সেইখানে তাদের মানে ওয়ানডে এবং টি20 ফরম্যাটেও বছর জুড়ে অনেকগুলো টুর্নামেন্ট হয়। সো মানে এটা আসলে বোঝা যায় তাদের ঘরোয়া টুর্নামেন্টগুলো আসলে, আমি যেটা বলতে চাচ্ছি, ধরুন বিপিএল তো লাইভ টেলিকাস্ট হচ্ছে, সারা দুনিয়া সবাই দেখছে, সেই লেভেলের, মানে ইন্টারন্যাশনাল লেভেলের। হ্যাঁ, তো আফগানিস্তানের খেলা তো আমরা জানি না কোথায় কি হচ্ছে, কয়েকটা খুচরো ছবি ছাড়া কিছু দেখা যায় না। অনেক টিসের মতো যে মানে ওই লুকিয়ে লুকিয়ে তারা সব আসলে করে ফেলেছে। ঠিক আছে, লুকিয়ে লুকিয়ে তারা প্রস্তুত হয়েছে, তারপর তারা বিশ্বমঞ্চে এসে সেটা দেখায় আসলে। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হয় সেটা একটা দেখবার বিষয়। আফগানিস্তানের উইকেটগুলো কেমন সেটা জানতে ইচ্ছে করে। পাকিস্তানের সাথে সিমিলার সয়েল তাদের, হয়তো বা ওইরকম খুব পেস বান্ধব উইকেট হয়, যদিও তাদের স্পিনাররাও ইকুয়ালি কেপেবল। তো এটা ইন্টারেস্টিং টু সি যে আফগানিস্তানে যদি কখনো বাইলেটারাল সিরিজ হয় সেটা কেমন হবে। বাংলাদেশের একবার শুনেছিলাম যে রব উঠেছিল, যাবার কথা আছে, সেটা অবশ্য পরবর্তীতে আর হয়নি, সাসপেন্ড হয়ে গিয়েছে। দেখা যাক ইন ফিউচার কি হয়। এবং সবচেয়ে বড় কথা মনে হয় যে মানে আফগানিস্তানের ওই যে বলেছিলেন না যে শারীরিক ক্ষুধাটা আসলে বাংলাদেশের নেই, তাদের আছে। হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ মাঠে যেমন সেটা দেখা যায়, এবং আমার কাছে মনে হয় যে তারা যখন আসলে মানে প্রস্তুতি সম্পন্ন করে, তারা যখন প্রস্তুতি নেয় তখনও তারা ওইভাবেই আসলে মানসিক এবং শারীরিক ওইভাবেই প্রস্তুত হয়ে আসে, এবং মাঠের খেলাটাতেও সেভাবে প্রস্তুতি নেয়। যোদ্ধা জাতি, তারা খেলাটাকে আসলে যুদ্ধের মতো করেই নেয়, রণপ্রস্তুতি তারা সবসময় নেয়। পরবর্তী কমেন্ট মোহাম্মদ সামিউল আলম, তিনি বলছেন বাটলারের কাছ থেকে বাংলাদেশের সিনিয়র প্লেয়ারদের শেখা উচিত। আমরা দেখেছি জশ বাটলার, তিনি আসলে বলেছেন ম্যাচ হেরে ক্যাপ্টেন্সি তিনি ছেড়ে দিচ্ছেন ওয়ানডে এবং টি20 থেকে। শেখা উচিত বাংলাদেশ। আমার কাছে একটা ওয়াইজ ডিসিশন মনে হচ্ছে না। জশ বাটলারের থাকা উচিত ছিল। তিনি যেভাবে ইংল্যান্ডকে তুলে ধরেছেন, বেশ কয়েকটা আইসিসি ইভেন্টে কিন্তু ইংল্যান্ডের পারফরমেন্স অনেকখানি তার আর্কিটেকচারেই গড়া। হ্যাঁ, পারফরমেন্সের কথা বললে হয়তো বা নিজে খুব একটা স্বচ্ছন্দে নেই। 38-23 রান তিনি করেছেন দুটো ম্যাচে, তার চেয়ে বরং জো রুট বেটার খেলেছেন, একটা ম্যাচে 50, একটা ম্যাচে সেঞ্চুরি করেছেন। হয়তো বা নিজের পারফরমেন্স নিয়ে একটা হতাশাতার তৈরি হয়েছে, দলের পারফরমেন্স অনেক কিছুই হয়তো বা এক্সপেকটেশন মিট করতে পারেনি, সেখান থেকে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, আমাদের দেশের সিনিয়র ক্যাম্পেইনাররা এটা শিখতে পারে যে কখন ছাড়া উচিত, ব্যাপারটা হয়তো বা সেটা শিখতে পারে। পরের কমেন্ট এমডি রানা মৃধা খুবই ইন্টারেস্টিং একটা কমেন্ট করেছেন, উত্তর কোরিয়ার কয়লার খনির মতো আমাদেরও একটা কয়লার খনি আছে বড়পুকুরিয়ায়, তাদেরও সেখানে কিছু সময়ের জন্য শিক্ষা সফর করানো যায় কিনা। যেটা কি বলেনি কাদেরকে, কিন্তু এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। 2010 বিশ্বকাপে পর্তুগাল যখন 7-0 গোলে নর্থ কোরিয়াকে হারিয়েছিল, ফুটবল বিশ্বকাপের কথা বলছি, এরপর কিন্তু একটা এরকম রব উঠেছিল যে কিম জং উন তখন উত্তর কোরিয়ার ফুটবলারদের কয়েল মাইনে পাঠিয়ে দেবেন, এরকম একটা কথা আমরা শুনেছিলাম। 2016 অলিম্পিকের পরেও এটা এসেছিল যে খুব বাজে পারফরমেন্স করেছিল উত্তর কোরিয়ান প্লেয়াররা, তারপরে এরকম শুনেছিলাম যে তাদেরকে কয়েল মাইনে শ্রমিক হিসেবে পাঠিয়ে দেবে। এটা মানবাধিকারের লঙ্ঘন হিসেবে আমি দেখব, এটা খুবই অমানবিক কাজ, এটা উৎসাহিত করা উচিত না। তিনি যেটা বলছেন যে বাংলাদেশের ক্রিকেটারদের, এটা আসলে
উচিত হবে না একেবারে, এবং কারোরই উচিত না। নর্থ কোরিয়া মজা করে ক্ষোভ থেকে হয়তো তিনি বলেছেন, এটা মজা হিসেবে নিব আমরা। এবং নর্থ কোরিয়া যেই ধরনের দেশ, বাংলাদেশ সেই ধরনের দেশ না। বাংলাদেশ যথেষ্ট উদারনৈতিক দেশ, আমরা এত অশান্তি পছন্দ করি না, বা এত হার্শ পানিশমেন্ট হয়তো বা বাংলাদেশ থেকে দিবে না। কিন্তু কথা উঠতে পারে এইভাবে যে এই যে ল্যাভিশ লাইফস্টাইল, এত ফ্যাসিলিটিস, এত বেশি স্যালারি এবং এত সুযোগ সুবিধা বাংলাদেশের ক্রিকেটাররা পান, সেটা আবার জাস্টিফাইড কিনা। আমরা মূল শোতেও আলোচনা করছিলাম যে এই প্রাইজ মানিটা বাংলাদেশ পাচ্ছে, যদি ইভেন ডিজার্ভ ইট অর নট। এই প্রশ্নগুলো এখন রেজ করা যেতে পারে। সুযোগ সুবিধা কমিয়ে দিতে হবে সেটা না, কিন্তু সুযোগ সুবিধা মিট করতে না পারলে একটা জবাবদিহিতার কালচার অবশ্যই থাকতে পারে। একদম একদম, এটা ট্রু। কায়েস মাহমুদ সবুজ পরবর্তী কমেন্ট, তিনি বলছেন মেহেদী মিরাজকে ওডিআই ক্যাপ্টেন করা হোক, তাসকিনকে টি-20 ক্যাপ্টেন করা হোক, টি-20তে ইয়াংদের জায়গা ছেড়ে দিয়ে সিনিয়রদের ওডিআই এবং টেস্টে মনোযোগ দেওয়া হোক। এখনই সময় টিমকে ঢেলে সাজানোর। হ্যাঁ, এটা ট্রু, এখনই সময়। আমরা বারবারই এর কথা বলি যে এখনই সময়। এই সময়টা আসলে এখন আসছে না কেন আমি জানি না, আমরা জানি না, বাট আসলে ঢেলে সাজানোর দল এবং পুরো ইনফ্রাস্ট্রাকচারটা ঢেলে সাজানোর আসলে বাংলাদেশের জন্য হাই টাইম। দেখুন, এখানে তিনি যাদের সাজেস্ট করছেন, মেহেদী মিরাজ, তাসকিন, তারা কি আর ইয়াং প্লেয়ার? তাসকিন হি ইজ অলরেডি 30, মেহেদী মিরাজও অলমোস্ট অ্যাপ্রোচিং 30, টু ইন্ডিয়ার সম্ভাবনা। ওডিআই ক্যাপ্টেন বলেছেন, তো হ্যাঁ, ওডিআই ক্যাপ্টেন, টি-20 ক্যাপ্টেন, এবং টি-20তে তিনি বলছেন ইয়াং প্লেয়ারদের সুযোগ দিতে। এই কাজটা কিন্তু আমরা 2021-22 সালের দিকে করে দেখেছি। আমরা কিন্তু এক প্রকার ঘাড়ে ধরেই মাহমুদুল্লাহ রিয়াদ বলুন বা মুশফিকুর রহিম বলুন, তামিম ইকবাল বলুন, তাদেরকে টি-20 থেকে সরিয়ে দিয়েছে। তো সেখানে ইয়াং প্লেয়াররাও কিন্তু আসলে নিজেদেরকে প্রুফ করতে পারেনি সেভাবে করে। আপনি ইন্ডিয়ার দিকে তাকান, ইয়াং প্লেয়াররা যখনই সুযোগ পেয়েছে দে ফায়ার্ড। খুব বেশি প্লেয়ার কিন্তু এমন হয়নি যে সুযোগ পেয়ে সেটাকে ইউটিলাইজ করতে পারেনি। তো বাংলাদেশের প্রবলেমটা সেখানেই যে আমাদের সিনিয়র প্লেয়াররাও যখন ফেল করেন, ইয়াং প্লেয়াররাও ফেল করছেন। তো এই ব্যাপারটা এখানে একটা ব্যালেন্স থাকা খুব জরুরি। এবং কাকে আপনি সিনিয়র প্লেয়ার বলবেন, কাকে সিনিয়র প্লেয়ার বলবেন না, 35+ হলেই সিনিয়র প্লেয়ার, এটা তো নিশ্চয়ই না। মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম সিনিয়র প্লেয়ারদের ক্ষেত্রে তো সিনিয়র জুনিয়রটা মানে এক্সপেরিয়েন্স দিয়ে আসলে এক্সপেরিয়েন্স দিয়ে কাজ করতে হয়। লিটন দাসের এক্সপেরিয়েন্স 10 বছর হয়ে গেছে, তো সেই জায়গায় ওইটা আর এই যে কিছু হলেই যে মানে এই যে কমেন্ট আছে না, অমুককে ক্যাপ্টেন করা হোক, তমুককে এটা দেওয়া হোক, আমার মানে ক্যাপ্টেন দিলেই কি হয়ে যাবে? বা ক্যাপ্টেন চেঞ্জ করলে কিছু হলে বলবে আচ্ছা শান্তকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিও, বাট ক্যাপ্টেন্সি তাকে বাদ দিয়ে আরেকজনকে আনবে, দলের কি ভাবমূর্তি আসলেই মানে উজ্জ্বল হবে তাতে? এটা দেখুন, এখন কথা হচ্ছে অনেকে না মাশরাফি মুর্তজার উদাহরণটা টান। উনি যে ধরনের ক্যারিসম্যাটিক লিডার, আমরা কিন্তু এখন সেই ধরনের প্লেয়ার একজনও বাংলাদেশ টিমে নেই। সরি টু সে, মানে মেহেদী, উইথ ডিউ রেসপেক্ট টু মেহেদী মিরাজ, মেহেদী মিরাজের মধ্যে লিডারশিপ ক্যাপাবিলিটি আছে, কিন্তু সেটা ক্যারিসম্যাটিক লিডার না, যাকে দেখে আপনি ইন্সপায়ার্ড হবেন, যে এসে আপনাকে একটা ধমক দিলে আপনি উইকেট আদায় করে নেবেন। ড্রেসিং রুমে যার উপস্থিতি একটা ডিফারেন্স মেক করে। তামিম ইকবালের কথাও বলতে হচ্ছে। তো এখনকার প্লেয়ারদের মধ্যে সেই একেবারে যে ডমিনেট করা, প্লেয়ারদের জন্য টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলা, নিজে সোচ্চার হওয়া, এই ব্যাপারগুলো আসলে অ্যাবসেন্ট বাংলাদেশের ক্রিকেটে। একটা জিনিস কি, ভালো মানুষ হওয়া, ভালো প্লেয়ার হওয়া আর ভালো লিডার হওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। একদম, খুব ভালো বলেছেন। পরের কমেন্টে যাব। মোহাম্মদ ফাহিম হাসান, তিনি বলছেন আমার প্রশ্ন, রিশাদ, লিটন, নাহিদকে পিএসএল এর জন্য ছাড়পত্র দেওয়া হবে কিনা একটু বলবেন দয়া করে। যেই সময়টায় পিএসএল চলবে সেই সময়টা বাংলাদেশেরও শিডিউল ক্ল্যাশ করার একটা সম্ভাবনা আছে। জিম্বাবুয়ে সিরিজ আছে, ডিপিএল আছে। আমি খুব একটা সম্ভাবনা দেখি না, হয়তো বা দিলেও সেটা পার্শিয়াল, অল্প কিছু সময়ের জন্য হয়তো বা দিলে দেওয়া হতেও পারে, সেটা সম্ভাবনা খুবই ক্ষীণ। পার্শিয়ালি হলেও দেওয়া উচিত। এই ইন্টারন্যাশনাল অ্যারেনাতে বাংলাদেশের প্লেয়ারদের আসলে ইনভলভমেন্টটা বাড়ানো উচিত। রিশাদ হোসেন খানিকটা আনলাকি, বিগ ব্যাশের সুযোগ পেয়েও তিনি খেলতে পারলেন না, তো এই সুযোগগুলো একটু একটু করে দেওয়া উচিত, বাড়ানো উচিত আসলে। শাওন আহমেদ, তিনি বলছেন এবার বিশ্বকাপে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে কোন টিম ভালো খেলেছে আপনাদের মতামত? মন্দের ভালো খোঁজার একটা হারিকেন দিয়ে খুঁজতে হবে, মন্দের ভালো। আপনি বলুন কাকে ভালো খেলেছে? মানে দু দলের পারফরমেন্স দেখেই, মানে দু দলের জায়গা থেকে, বাংলাদেশের জায়গা থেকে বাংলাদেশও মানে 0 যদি বলি, পাকিস্তানের জায়গা থেকে পাকিস্তানও 0। আমি বলি, যদি বাংলাদেশ পাকিস্তান খেলা হতো তাহলে ম্যাচটা পাকিস্তান জিততো, কিন্তু যদি ওভারঅল বিবেচনা করি, বাংলাদেশ ওয়াজ ইন বেটার শেপ দেন পাকিস্তান ইন দ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বিকজ দেখুন, পাকিস্তানের হোম কন্ডিশনে খেলা হচ্ছে। হ্যাঁ, ইন্ডিয়ার সঙ্গে তাদের ম্যাচটা আরব আমিরাতে গিয়ে খেলতে হয়েছে, কিন্তু আরব আমিরাত কিন্তু পাকিস্তানের জন্য মঙ্গল গ্রহ না। কারণ দীর্ঘ সময় কিন্তু যখন পাকিস্তানে খেলা হয়নি, পাকিস্তান কিন্তু আরব আমিরাতেই খেলেছে।
ওটা তাদেরই হোম ভেন্যু ছিল। দুদলের সিচুয়েশন একই, একটা করে ম্যাচ দুবাই, Exactly. একটা করে ম্যাচ পাকিস্তানে হ্যাঁ, খেলেছে। হ্যাঁ, খুব- একদিক থেকে যে পাকিস্তান আসলে হোম কন্ডিশন পাকিস্তানি সুযোগ পেও সুযোগটা একেবারে কাজে লাগাতে পারি। এবং পাকিস্তানের প্লেয়ারদের দিকে যদি তাকাই, যে বড় বড় নামগুলো আছে পাকিস্তান টিমে, বাংলাদেশের চেয়ে কিন্তু পাকিস্তানের বড় নাম অনেক বেশি আছে। নামে ভারে শক্তিমত্তায় পাকিস্তান বাংলাদেশের চেয়ে অনেকখানি এগিয়ে। আপনি মানুন বা না মানুন, এক্সপিরিয়েন্স বলুন, caliber অবশ্যই বলুন। অবশ্যই। আপনি হ্যাঁ। এশিয়াতে যখন বলা হয় তখন কি আপনি ইন্ডিয়ার পর তো পাকিস্তানের নাম তো পাকিস্তান নিতে হয়। পাকিস্তান নাম আসবে, বা শ্রীলঙ্কা, যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার নাই, Right. ঠিক আছে, তারপর বাংলাদেশ বা আফগানিস্তান। বাট এইবার যে শেপটা দাঁড়িয়েছে, ইন্ডিয়ার পর আপনাকে আফগানিস্তানের নাম নিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, এটা কিন্তু বেশ কয়েকটা টুর্নামেন্ট ধরেই তাই হচ্ছে। হ্যাঁ। পাকিস্তানের ব্যাপারটা কি, পাকিস্তান হোমেই খারাপ খেলছে। আপনি দেখুন বাংলাদেশের কাছে তারা টেস্টে হ্যাঁ। হারলো, ইংল্যান্ডের কাছে ধরাশায়ী হয়েছে, সবশেষ যে Tri-nation ট্রাই-নেশন সিরিজটা হচ্ছে series-টাও, সেখানেও তারা হ্যাঁ, নিউজিল্যান্ডের কাছে হেরেছে। হেরেছে। তো নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচটাও পাকিস্তান যেভাবে খেলেছে, একেবারেই মনে হয়নি পাকিস্তান তাদের নিজেদের মাঠে খেলছে। পাকিস্তানের আসলে কোথাও একটা বেশ গড়বড় হয়ে গিয়েছে। আমরা যেমন হোমে সবসময় কি বলবো বাঘই থাকি, পাকিস্তানের যেন আসলে হোম, এটা ভাববার বিষয়। পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে যারা পিসিবির হর্তাকর্তা যারা আছেন, কিভাবে করে পাকিস্তানের এনভায়রনমেন্টটা পাকিস্তানের জন্য ফ্রেন্ডলি করা যায়। এবং এবার মনে হয় সেটা বাংলাদেশ যে পরিমাণ সমালোচনার শিকার হয়েছে তার থেকে বেশি পাকিস্তান হয়েছে। এবং বাংলাদেশ কিন্তু হোস্ট কান্ট্রি হওয়াতে আরো বেশি হয়েছে। এবং হাস্যকর শোনালো, পয়েন্ট টেবিলে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের চেয়ে উপরে আছে। এই উপরে আছে, সেটাই তো। যাই হোক, পাকিস্তান আমরা থেকে- একদম মন্দের ভালো খোঁজার একটা প্রয়াস চালাচ্ছি। সেই আলোচনায় না যাই, দুই দলই আসলে হতাশ করেছে তাদের ভক্তদের। পরের কমেন্ট, গৌতম জি, তিনি বলছেন কেইন উইলিয়ামসনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফর্মহীনতা নিউজিল্যান্ড দলকে কতটুকু ভোগাতে পারে। কেইন উইলিয়ামসন একটা ম্যাচে বোধহয় 1 রান করলেন, একটা ম্যাচে 5 রান করলেন। তো এত বড় প্লেয়ার যখন এত বড় আসরে এসে ডেলিভার করতে না পারেন, সেটা যে কোনো দলকেই ভোগাতে পারে, আবার নাও ভোগাতে পারে। হু নোস, যদি ইয়াং নিউজিল্যান্ড ইজ ইন ভেরি গুড deliver শেপ। করে। হ্যাঁ, he was in very good shape. মানে ট্রাই-নেশন সিরিজটা জেতা, পাকিস্তানে অনেক মানে লম্বা সময় ধরে আছে তারা, Right. ডমিনেট করে সাউথ আফ্রিকা পাকিস্তানকে হারিয়ে ট্রাই-নেশন সিরিজ জেতা, তারপর প্রথম ম্যাচটাও মানে বাংলাদেশকে, তারপর পাকিস্তানকে শুরুতে, তারপর বাংলাদেশকে হারানো। নিউজিল্যান্ড খুব ভালো শেপে আছে। অ্যাবসলিউটলি। আমার কাছে মনে হয় কেইন উইলিয়ামসন ইজ এ ভেরি গুড বিগ ম্যাচ প্লেয়ার। ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটাতে আমার মনে হয় তার কাছ থেকে একটা বেটার ইনিংস আমরা এক্সপেক্ট করতে পারি। এক্সপেকটেশন তো last- থাকবেই। শেষ কমেন্ট নেব আজকের, পাপন মজুমদার, তিনি বলছেন বাঙালি কবে ঠিক হবে, বাঙালি ঠিক হবে, বাঙালি ঠিক কবে একটা ইন্টারন্যাশনাল কাপ জিতবে, কেউ কি বলতে পারবেন? না, আসলে পারবো না। বাংলাদেশের রিয়েলি সরি, আমরা বলতে পারবো না। না, দেখুন, তিনি আসলে বটম লাইন দিয়ে দিয়েছেন যে বাংলাদেশ একটা ইন্টারন্যাশনাল ট্রফির জন্য বহুদিন ধরে আসলে আমরা তপস্যা, সাধনা, আরাধনা সবই করে আচ্ছা, আসছি। এই প্রশ্নটাতে বাংলাদেশের জায়গায় যদি আফগানিস্তান নামটা থাকে, যে আফগানিস্তান ঠিক কবে ইন্টারন্যাশনাল কাপ জিততে পারবে, আপনি এখন যে কাউকে বা আপনি ইন্টারন্যাশনাল আইনে তো কোনো অ্যানালিস্টকে যদি জিজ্ঞেস করেন, তারাও হয়তো বা এটাই বলবে যে ইন রিসেন্ট ফিউচার, হ্যাঁ। আমরা 2-3 বছর বা 5 বাংলাদেশের বছরের ক্ষেত্রে মধ্যে আমরা বলা আশা যাচ্ছে করতে পারি অ্যাটলিস্ট। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা কেউ বলতে পারবে না। বাংলাদেশের একটা ব্যাপার কি, 2027 এশিয়া কাপটা আবার মনে হয় বাংলাদেশে হতে যাচ্ছে। হ্যাঁ। তো বাংলাদেশ যেহেতু 3 বার এশিয়া কাপের ফাইনাল তারা খেলেছে, 2 বার ঘরের মাটিতে তারা ফাইনাল খেলেছে 2012 আর 16 সালে, তো সেটার দিকে নজর থাকতে পারে। তখন আসলে আমাদের এখন যারা সিনিয়র প্লেয়ার তারা হয়তো বা কেউই থাকবে না, মুশফিক, রিয়াদদের কথা বলতে গেলে। তো এই টিমটা যদি এইভাবে প্রোগ্রেস করতে থাকে, জাকের আলী অনেক, রিশাদ হোসেন, নতুন যারা তাওহিদ হৃদয়, এরা যদি ওই ইমপ্রুভমেন্টের ধারাটা অব্যাহত রাখতে পারে, দেয়ার ইজ এ ভেরি গুড চান্স যে 2027 এশিয়া কাপে হয়তো আমরা একটা শিরোপা আশা করতে পারি। তো এই প্রশ্নের উত্তর আমার কাছে এটাই আছে। আর কোনো আইসিসি ইভেন্টে আমি দেখি না বাংলাদেশের সম্ভাবনা। আপনার দেখেন আফগানিস্তানের দিকে বারবার আফগানিস্তানের কথা চলেই আসে। মানে আফগানিস্তানের আমরা এই যে 2027 আফগানিস্তান আরো স্ট্রং টিম হয়ে যেতে হ্যাঁ, পারে। সেটাই, যে আফগানিস্তানের আমরা এই যে মানে আপনি যে ড্রাস্টিক চেঞ্জের কথা বলছেন বা আপগ্রেডেশন, এটার দুটো কারণ, যে এক হচ্ছে তাদের ধারাবাহিকতা আছে এবং তাদের প্লেয়ার বের হয়ে আসছে। রাইট। এক রাশিদ খানের ওপর তারা কিন্তু অনেক লম্বা সময় ধরে ভরসা করে নাই, মোহাম্মদ নাবির ওপর না, তারা কিন্তু পাইপলাইনে সেদিকুল্লাহ আতাল, নূর আহমেদ, আল্লাহ গাজানফার, মানে কত প্লেয়ার কিন্তু তারা প্রডিউস করে ফেলেছে। আমাদের আনফরচুনেটলি এই দুটো জিনিসেরই অভাব। আমরা বলতে শুনেছি অনেক আমাদের নির্বাচকরা যে আমাদের পাইপলাইন অনেক স্ট্রং, অনেক প্লেয়ার আছেন, কিন্তু সেটার কার্যকারিতা আমরা দেখিনি। আন্ডার 19 থেকে হোক বা গ্রাম মফস্বল যেখান থেকে হোক না কেন, অনেক প্লেয়ার এসেছেন, আন্তর্জাতিক আঙ্গিনায় এসে সেভাবে করে পারফর্ম করতে পারেনি, নিজেকে প্রমাণ করতে পারেনি। এবং এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে সবচেয়ে বড় যে আশঙ্কার কথা, সবাই ইন্টারন্যাশনাল এক্সপার্টরাও যারা আসলে বলেছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের নামটাও নিয়েছেন যে মানে খুব সম্প্রতি তারা জিম্বাবুয়ে না হয়ে যাক। হ্যাঁ, হু নোজ, আসলে জিম্বাবুয়ের থেকে একটা জায়গায় বেটার যে আমাদের হয়তো বা ইকোনমিক কন্ডিশনটা খানিকটা ব্যাপার। জিম্বাবুয়ে আসলে কিন্তু
খারাপ খেলে ছিটকে গিয়েছিল তা কিন্তু নয়। তাদের ওই অর্থনৈতিক অবস্থা রবার্ট মুগাবের সময়কার শাসনামলে যেই বিভাজনটা কৃত্রিম বিভাজন হয়েছে, তো সেটার জন্য সাফার করতে হয়েছে। জিম্বাবুয়ে ফাইট ব্যাক করেছে। এখন জিম্বাবুয়ে কিন্তু গত 10 বছরে আমার কাছে মনে হয় জিম্বাবুয়ে এই মুহূর্তে সবচেয়ে ভালো টিম। মানে যদি আমরা পারফরমেন্স আলাদা করেও রাখি, প্লেয়ার বিবেচনায় মুজারাবিনের কথা বলুন, হ্যাঁ, তো হয়তো কোনো বাংলাদেশকে হয়তো হারিয়ে দিতে পারে যে অবস্থা। একটা চ্যালেঞ্জ যদি জানাতে পারে। তো দেখা যাক আজকের দ্য ক্রিকেট শো এবং ক্রিকেট শো ফ্রি হিট সেগমেন্ট ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খেলা দেখতে চোখ রাখুন টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.